একদিকে তৃণমূলপন্থী বিএলওরা যখন সিও দপ্তরের সামনে জমায়েত করছেন, অন্যদিকে দিল্লি যাবার আগে ফের বিএলএ 2দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কি জানতে পারছো? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএদের নিয়ে বৈঠক করবেন। কালীঘাটে সন্ধ্যা 6টায় এই বৈঠক হবে। পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 8টা ওয়ার্ডের 8জন কাউন্সিলর তারাও বৈঠকে থাকবেন। মোট 267 জন বিএলএ 2 এবং 8জন কাউন্সিলর তারা থাকছেন। মূলত এসআইআর পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি অবস্থা তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে তিনি আলোচনা করবেন। ইতিমধ্যেই প্রায় 44,000 ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, এবং যা হচ্ছে মোট ভোটারের প্রায় 21.71%। ফলে সেই সঙ্গে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছে তাদের বিএলএ 2রা কিভাবে সাহায্য করছেন, সঠিকভাবে সাহায্য করছেন কিনা সেই ব্যাপারে খোঁজখবর নেওয়া, এবং যাতে কারো কোনো কাগজপত্রের সমস্যা রয়েছে কিনা তাদের সহযোগিতা করা, এবং কতজনের শুনানি হয়েছে আর কতজনকে ডাকা হয়েছে। যেমনটা বলছিলে যে সন্ধ্যে 6টা নাগাদ এই বৈঠক রয়েছে, অবশ্যই এই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডিজিপি নিয়ে সব মামলা প্রত্যাহার করলেন আইপিএস রাজেশ কুমার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ডিজিপি নিয়ে সব মামলা প্রত্যাহার করলেন আইপিএস রাজেশ কুমার। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি জানতে পারছো? দেখো, আইপিএস অফিসার রাজেশ কুমার, যিনি রাজ্যের বর্তমান ডিজিপি রাজীব কুমারের সঙ্গে আগামীকাল 31শে জানুয়ারি 2026-এ রিটায়ার করবেন। তিনি মোট 2টো মামলা করেছিলেন। প্রথম মামলাটি করেছিলেন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটের কাছে, এবং সেখানে তার যেটা বক্তব্য ছিল যে নামের তালিকা রাজ্যের তরফ থেকে পাঠাতে হবে, ইউপিএসসি-কে সেই তালিকা বিবেচনা করতে হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে ইউপিএসসি যে ক্যাটের নির্দেশ ছিল সেই নির্দেশের কমপ্লায়েন্স করেননি, এমনটাই রাজেশ কুমারের বক্তব্য ছিল। এবং ইউপিএসসি আবার দিল্লি হাইকোর্টে এই ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে সেখানে চলে যায়, এবং এরপরই ইউপিএসসির বিরুদ্ধে একটা মানহানি কন্টেম্পট অফ কোর্ট, আদালত অবমাননার একটা মামলা সেটা ডক্টর রাজেশ কুমার করেন, কারণ যেহেতু ইউপিএসসি ক্যাটের নির্দেশকে মানেনি। এই 2টো মামলা হয়েছিল, একটা কন্টেম্পট অফ কোর্ট এবং আর একটা পিটিশন করেছিলেন তিনি ডিজিপির জন্য। এই 2টো মামলাই তিনি উইথড্র করে নিচ্ছেন, এমনটাই তিনি জানিয়েছেন। এবং যেটা তিনি ঘনিষ্ঠ মহলে জানাচ্ছেন যে তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে ইউপিএসসি, এবং তার জন্য যেটা ন্যায্য বিচার হওয়ার কথা ছিল সেটা হয়নি। এই মামলায় পরবর্তী শুনানির তারিখ রয়েছে আগামী 2রা ফেব্রুয়ারি, সোমবার। কিন্তু তার আগে 31 তারিখ অর্থাৎ আগামীকালই অবসর নিয়ে নেবেন রাজেশ কুমার। সেক্ষেত্রে 2 তারিখ এই মামলা শুনানি হলে আইনত ব্যাপারটার আর কোনো ভ্যালিড জায়গায় পৌঁছবে না, এমনটি তিনি মনে করছেন, এবং ঠিক সেই কারণেই 2টো মামলা তিনি উইথড্র করেন। ধন্যবাদ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিইও অফিসের সামনে ফের তৃণমূলপন্থী বিএলওদের জমায়েত। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও যেমনটা আমরা একাধিকবার দেখেছি, সিইও অফিসের সামনে তৃণমূলপন্থী বিএলওদের কখনো জমায়েত, কখনো বিক্ষোভ। কিন্তু আজকে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফের তৃণমূলপন্থী বিএলওদের জমায়েত সিইও অফিসের সামনে। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি দাবিতে তৃণমূলপন্থী বিএলওরা জমায়েত করলেন? দেখো, একের পর এক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং একের পর এক বিএলওর মৃত্যু, তার প্রতিবাদেই কিন্তু এখানে দেখা যাচ্ছে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে তারা কিন্তু সিও দপ্তরের যে মূল ভবন সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিক্ষোভে সামিল। অন্যদিকে দেখতে পাচ্ছি যেমন ছবি রয়েছে, যে সমস্ত বিএলওরা তাদের প্রাণ হারিয়েছেন তাদের ছবি রয়েছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএলও এবং সাধারণ মানুষরা যে সেকলে জর্জরিত সেই প্রতীকী ছবি, সেই ভিজুয়ালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এখানে বিএলও অধিকার রক্ষা কমিটির যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা একের পর এক এখানে বিক্ষোভ করেছেন, এসেছেন সিও দপ্তরে, কিন্তু আপনাদের এখন কি বক্তব্য? বক্তব্য একটাই যে এখন আমরা দেখতে পাচ্ছি
কি আপনারা কেন এখন আবার বিক্ষোভ? 15 জন বিএলও মারা গেছে, কিন্তু বারবার আমরা স্মারকলিপি দেওয়ার পরও সেই সমস্ত বিএলও পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। এমনকি আমাদের মৌখিক আশ্বাস দেওয়ার পরও বিডিও ডিএমরা এখনও কাগজপত্র জমা নিচ্ছেন না, কারণ ইলেকশন কমিশনের কোনো নির্দেশিকা না থাকার জন্য। সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে ইলেকশন কমিশনের আন্ডারে আমরা ডেপুটেশনে রয়েছি, যারা মারা গেছেন সেই সমস্ত বিএলওর পরিবারের একজন পোষ্যকে অবশ্যই চাকরি দিতে হবে। যে সমস্ত বিএলওরা আক্রান্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন এবং মারা গেছেন, তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অ্যাডিশনাল বিএলও হিসেবে যারা যোগদান করেছেন তাদেরও পারিশ্রমিক দিতে হবে। কিন্তু আমরা বারবার বলার পরও এই ইসিআই দালালি করতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি। তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টাও বলছিলেন। আমার 145টা মতো লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, যার মধ্যে গোটা 50 অলরেডি আমরা ফিজিক্যালি ভেরিফাইড করে তাদের ডেকে ছবি তুলে কাগজপত্র নিয়ে আপলোড করে দিয়েছিলাম। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ইস্যুগুলো হয়েছে, আরিফ ইকবাল ARIF IQBL, আরিফ ইকবাল 2002 স্মল লেটারে লেখা, 2025 আরিফ ইকবালের এ বড়, ইকবালের আই বড়। তাহলে যে ভোটার ফর্মটি জমা দিলেন দোষ তার নয়, 2002 যিনি আপলোড করেছিলেন এটা তার ত্রুটি, তিনি তো অন্য কেউ নন, নির্বাচন কমিশনের কর্মী। তাহলে নির্বাচন কমিশন নিজের ভুলের জন্য ভোটারদের হ্যারাস করছে, তাদের হিয়ারিং করছে। এবং আপনি আমার পার্টে 7 তারিখ হিয়ারিং আছে, আপনি দেখবেন ক্যান্সার পেশেন্ট এসে লাইনে দাঁড়াবেন, কারণ ওনার ছেলে নেই, কাগজপত্র আগে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য জমা করেছিলেন, তাই উনি এসে লাইনে দাঁড়িয়ে আবার হিয়ারিং। আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু এই বিক্ষোভ চলছে রীতিমতো, এবং এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন, যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি, অন্যদিকে বিএলওদের একের পর এক মৃত্যু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।